আর্টিকেল 1, 2, 3, 4, 5, 6, 7 7টা আছে, একটা এখানেও অ্যাবলিশ হয়েছে, মানে সম্পত্তির অধিকার, এটাও অ্যাবলিশ হয়েছে 1978 সালের 44তম সংবিধান সংশোধনে। তাহলে প্রথমে আমি 6টা বলছি, মানে 7টাই বলবো, কখন অ্যাবলিশ হচ্ছে সেটাও বলে দেবো। তাহলে প্রথমে 1 নম্বর, স্বাধীনতার অধিকারে কত থেকে কত, 19 থেকে 22। তা 19 নম্বরে কটা আছে, প্রথমে 6টা। প্রথমে 1 নম্বর, 1 নম্বরে কি আছে বলছে, বাক স্বাধীনতা। আমাদের প্রথমে কি লাগবে, আমরা যাতে কথা বলতে পারি, ঠিক আছে, প্রত্যেকের দরকার বাক স্বাধীনতা। তো বাক স্বাধীনতা মানে ভালোভাবে আমরা যেন সব রকম আমাদের যে অভিব্যক্তিগুলো আছে সেগুলো এক্সপ্রেশন, আমরা যাতে সেগুলো প্রকাশ করতে পারি, এই অধিকার আমাদের আর্টিকেল 19 দিয়েছে, 19(1). তাহলে কি আছে, বাক স্বাধীনতা। যখনই তুমি বাক স্বাধীনতা পেলে, ভালো বক্তা হলে, তাহলে তুমি কি চাইবে, তুমি এখানে থেমে থাকবে? এই যে এত আরজিকর নিয়ে এত আমাদের প্রোটেস্ট হচ্ছে, যে খুব ভালো বলতে পারো, যে খুব ভালো বক্তা, সে কী করবে, কার্জন গেটে যাবে, কার্জন গেটে যে কী করবে, আন্দোলন করবে। মানে তারপরে 2 নম্বরে কি বলা হয়েছে, জমায়েত হতে পারবে, জমায়েত করে কি করতে পারবে, আন্দোলন করতে পারবে। তাহলে প্রথমে হচ্ছে 1 নম্বর বাক স্বাধীনতা। 2 নম্বরে কি, যখনই তুমি ভালো বলতে শিখলে, তুমি কার্জন গেটে দাঁড়িয়ে সবার মধ্যেখানে এবার কি করবে, বলবে, বক্তৃতা দেবে। তাহলে এটা হয়ে গেল কি, জমায়েত করার স্বাধীনতা থাকবে, কিন্তু সম্পূর্ণ নিরস্ত্রভাবে, ঠিক আছে। তারপরে 3 নম্বর, 3 নম্বরে বলছে, যখনই তুমি জমায়েত করলে, ভালো বক্তব্য রাখলে, এরপরে তুমি কি চাইবে, যে একটা সংগঠন করি ওদেরকে নিয়ে, তাহলে 2-3টে সভা করার পরেই তুমি কি করবে, সভা ও সমিতি গঠন করতে পারবে। তার 3 নম্বরে সভা ও সমিতি গঠন করবে। তাহলে কি, প্রথমে কি, বাক স্বাধীনতা, তারপরে জমায়েত করলে জমায়েত করার স্বাধীনতা, তারপর শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে জমায়েত করার স্বাধীনতা। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে যে তুমি সভা ও সমিতি গঠন করতে পারো, যে কোনো, এই শ্রমিক সংগঠন, বিভিন্ন নারীদের মহিলাদের সংগঠন আছে, সমস্ত সংগঠন করার স্বাধীনতা আছে। তারপরে 4 নম্বরে হচ্ছে, তুমি তো এবার সংগঠন করে নিলে, বর্ধমানে ধরো সংগঠন করলে, এরপরে তোমার কি মনে হবে, না সংগঠনটাকে আরও বিস্তার লাভ করায় গোটা দেশে করতে হবে, তাহলে তুমি আবার ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে তুমি গেলে বিহারে, তাহলে কি হবে, যাতায়াত করার স্বাধীনতা সব জায়গায়। আর্টিকেল 19(4) কি বলা হয়েছে, ভারতের সর্বত্র যাতায়াত করার স্বাধীনতা। এরপরে 5 নম্বর, 19(5) কি বলা হয়েছে, বলছে তুমি তো যাতায়াত করলে, গেলে বিহারে চলে গেলে, বিহারে যে তুমি কি করবে, তোমাকে তো কাজ করে খেতে হবে, নাহলে কি করবে, তাহলে তোমাকে কি বলছে, বলছে সব জায়গায় যাতায়াত করার পরে তোমাকে তো ওখানে বসবাস করতে হবে, তা বলছে সব জায়গায় বসবাস করার স্বাধীনতা। তাহলে যাতায়াত করে যেখানেই গেলে সেখানে কি করলে, এবার বসবাস শুরু করলে, এবারে যখন বসবাস শুরু করলে 5 নম্বর। এইবারে 6 নম্বর, 6 নম্বরটাকে ব্যান্ড করা হয়েছে, সম্পত্তি প্রপার্টি কেনার অধিকার, এটাকে কি করা হয়েছে, ওই যে বললাম 31 নম্বর ধারা, আর এইদিকে সম্পত্তির অধিকারকে ব্যান্ড করা হয়েছে, অ্যাবলিশ করা হয়েছে, এটাকে 300(a)তে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে কি করতে পারবে, ওখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে। 7 নম্বর, 19(7) কি বলা হয়েছে, যে 19(7)-এ বলা হয়েছে যে তুমি যে কোনো বৃত্তি বা পেশা, তুমি বিহারে যেও যে কোনো পেশা করতে পারবে, পেশায় যুক্ত হতে পারবে, সেখানে কেউ তোমাকে আটকাতে পারবে না। তাহলে 19 থেকে 19-এর কি, 19-এর 6টা, 19(1) বাক স্বাধীনতা, 19(2) শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে জমায়েত করার স্বাধীনতা, 19(3) বলা হয়েছে যে সভা ও সমিতি গঠন করার স্বাধীনতা। তারপর 19(4) কি বলা হয়েছে, যে কোনো জায়গায় তুমি ভারতের সর্বত্র যাতায়াত করার স্বাধীনতা। তারপরে কি বলা হয়েছে, 19(5) যে তুমি বসবাস করতে পারবে ভারতের সর্বত্র। এখন তো, আগে তো কাশ্মীরে বসবাস করা যেত না, কিন্তু এখনও কাশ্মীরেও যেও তুমি স্থায়ীভাবে বসবাস করতে পারবে। তারপরে 6টা অ্যাবলিশ হয়ে গেছে। 7-এ কী বলা হয়েছে, যে তুমি যে কোনো বৃত্তি বা ব্যবসা বা পেশায় তুমি নিযুক্ত হতে পারবে, যে কোনো, ভারতের সর্বত্র যে তুমি যে কোনো পেশায় নিযুক্ত হতে পারবে। তাহলে এটা হয়ে গেল 19-এর 6টা আর্টিকেল। তাহলে বোঝা গেল স্বাধীনতা কী কী, 6টা। এই 6টা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 19-এর পরে আসছো 20, আর্টিকেল 20। তাহলে 19টা আমার ক্লিয়ার হলো। এরপরে আর্টিকেল 20-তে কী বলা হয়েছে, বলছে 20-তে বলছে অপরাধীদের জন্য, যে তুমি কোনো অপরাধ করে ফেলেছ, তাহলে তোমার কীরকম সাজা হতে পারে অপরাধ করার পরে, এটা হচ্ছে আর্টিকেল 20। তো আর্টিকেল 20-তে তিনটে আর্টিকেল 21, 22, 23, এই 3টে পার্টে পড়ব। 3টে কী কী, 1-এ কী বলা হয়েছে, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। এই নো এক্স পোস্ট ফ্যাক্টো ল কথাটার মিনিং কি,
বলছে পোস্ট ফ্যাক্টো ল। দেখো, কোনো অপরাধটা যে টাইমে করেছে সেই টাইমের নিয়ম অনুযায়ী সে সাজা পাবে। জিনিসটা কীরকম দেখো, যদি আমি ধরো আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি 10 বছর আগে কাউকে খুন করেছি, ঠিক আছে, তারপরে কেস হয়েছে, কেস চলছে, কেস খুব লেন্দিই চলে, এই এখন এসে বর্তমানে এসে আমার সাজা ঘোষণা হয়েছে, তাহলে আমাকে কোন নিয়ম অনুযায়ী সাজা দেবে? 10 বছর আগে খুনের সাজা ছিল ধরো 13 বছর কারাদণ্ড, আর এখন ধরো খুন করার সাজা হয়েছে ফাঁসি, তাহলে আমাকে কোন সাজা দেবে? 10 বছর আগে যে খুন করেছিলাম তখনকার নিয়ম অনুযায়ী সাজা দেবে, না এখনকার নিয়ম অনুযায়ী? আমাকে এখনই তো সাজা ঘোষণা হচ্ছে, তাহলে এখনকার নিয়ম অনুযায়ী সাজা দেবে। তা নো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানেই অপরাধী যখন অপরাধটা করবে সেই সময়কার, যে সময় অপরাধটা করছে সেই সময়কার নিয়ম অনুযায়ী তাকে সাজা দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। 21 বলা হয়েছে। 22-তে কী বলা হয়েছে? মানে 22 মানে 22 নয়, 20-র পরে 20-তেই আছে, 1 2 3 করে জানবো। 2 নম্বরে বলছে ডাবল জিওপার্ডি। ডাবল জিওপার্ডি কী জিনিস বলছে থাকে, এটাও ইন্টারেস্টিং। বলছে একই অপরাধের জন্য দুবার সাজা দেওয়া যাবে না। একই অপরাধ কি? তুমি ধরো, আবার আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি কাউকে খুন করেছি মানে আমি ধরো কাউকে ব্রিজ থেকে ঠেলে ফেলে দিয়েছি, দেখলাম সে পড়ে গেল, দিয়ে আমি ফেলে দিয়েছি, বা গুলি করে ফেলে দিয়েছি। এইবারে সে যখন ব্রিজ থেকে পড়ে গেছে, জলের মধ্যে পড়েছে ধরো, তো জলের মধ্যে পড়ে তার কোনো বন্ধু তাকে ধরো বাঁচিয়ে নিয়েছে, কিন্তু তার জামাকাপড় অন্য একটা মরার শরীরে পরিয়ে দিয়ে, যেমন ফিল্মে হয়, দিয়ে আমাকে কি করলো, আমাকে সাজা ঘোষণা হলো যে আমি ওকে খুন করেছি। কিন্তু ওই ব্যক্তিটি কি হয়েছে, ওই ব্যক্তিটি মরেনি, দিয়ে আমি 13 বছর কারাদণ্ড খাটলাম, জেল খেটে যখন আমি বেরিয়ে আসবো, তখন দেখতে পাচ্ছি ওই ব্যক্তিটি আমার সামনে, যে ওই ব্যক্তি তো মরেইনি, যার খুনের দায়ে আমি জেল খাটলাম সে মরেনি। তাহলে আমার তখন আমি চাইলে তাকে সবার সামনে খুন করতে পারবো, খুন করলে আমার কোনো সাজা হবে না। এটা হচ্ছে ডাবল জিওপার্ডির অ্যাকচুয়াল মানে এইটা হচ্ছে মিনিং, যে একই অপরাধের জন্য ওই একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার সাজা দেওয়া যাবে না। এইবার তার মানে এই নয় আমি 5টা খুন করেছি বলে ওই একই সাজা হবে, এটা নয়। 5টা খুন করলে পাঁচজনা কেস করবে তোমার লাভে, এটা নয়। কিন্তু ওই ব্যক্তি, সেম ব্যক্তির ওপরেই তুমি যখন সাজা কেটে এসছো, সেই সাজা আবার রিপিটেডলি তোমাকে সেই সাজার জন্য আবার তুমি জেল খাটতে পারো না। তাহলে ডাবল জিওপার্ডি মানে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। এবার 3 নম্বর আছে নো সেলফ ইনক্রিমিনেশন। বলছে যে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে নারাজ তুমি, মানে আমাকে জেলে ধরে নিয়ে গেছে, আমি সবার সামনে খুন করেছি, জেলে ধরে নিয়ে গেছে, কিন্তু আমি জেলে আমাকে জিজ্ঞাসা করছে পুলিশ যে তুমি খুন করেছো বলো, আমি নিজের বিরুদ্ধে আমি বলবো না আমি জানি না, মানে সেটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে লয়ারের, কোর্টের। তো আমি কখনোই নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে নারাজ, মানে কোনো অপরাধী নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য নয়। বোঝাতে পারলাম? এ তো পুলিশরা জোর জবরদস্তি মেরে ধরে সাজা কবুল করায়, বা এইগুলোও কোর্টে অ্যাফিলিয়েটেড নয়। বোঝাতে পারলাম? তাহলে গিয়ে কি হলো, 20-তে কি আছে, অপরাধের শাস্তিমূলক যে ধারাগুলো আছে কি কি, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, 2 ডাবল জিওপার্ডি, আর 3 নো সেলফ ইনক্রিমিনেশন। হয়ে গেলাম। এরপরে আর্টিকেল 20-র পরে আর্টিকেল 21 স্বাধীনতার অধিকারে 21-এ কী বলা হয়েছে, একদম কনস্টিটিউশনের সব থেকে ইম্পর্টেন্ট ধারা হচ্ছে আর্টিকেল 21। এটা প্রত্যেকটা কেস হতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এর পেছনে আলাদা আলাদা হতে অ্যাড হয়েই গেছে ধারাটাতে, আর্টিকেল 21-এ। হ্যাঁ, 16টা টাইপের থেকেও বেশি স্বাধীনতা এখানে আছে। কীরকম? এটা হচ্ছে লাইফ আর পার্সোনাল লিবার্টি। লাইফ মানে জীবনের অধিকার, লাইফ আর পার্সোনাল লিবার্টি মানে জীবনের অধিকার। মানে বলছে আর্টিকেল 21-এ বলছে যে কেউ যদি সুইসাইড করতে যায়,
মানে জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার আমার আছে, এটা একদম আমাদের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। তেমনি বেঁচে থাকার অধিকার যেহেতু আছে, কেউ যদি সুইসাইড অ্যাটেম্প করে তাহলেও সে যদি বেঁচে গেল, সেই ক্ষেত্রেও কিন্তু তার 3 বছরের জেল হতে পারবে, তাকে তার সাজা হবে। এরকম হচ্ছে আর্টিকেল 21। মানে পার্সোনাল লিবার্টি তোমার তো আছেই, তুমি যে কোনো জায়গায় যেতে পারবে, মানে তুমি বিদেশ যাত্রা করতে পারবে, তুমি একাও চাইলে একা থাকতে পারো, হ্যাঁ। তারপরে আরটিআইয়ের অ্যাক্ট আছে, এগুলো সব পার্সোনাল লিবার্টির মধ্যে পড়ে। আর লাইফের স্বাধীনতা, লাইফ মানে মানে আমার বেঁচে থাকার স্বাধীনতা যেমন আছে, তেমনি আমি চাইলেই আমি মরতে পারবো না, ইচ্ছাকৃত আমি মরতেও পারবো না, এরও স্বাধীনতা নেই। আর এই ইচ্ছাকৃত মরার এটা 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 হচ্ছে স্বাধীনতার বিরোধী, পার্সোনাল মানে লাইফের যে লিবার্টি দেওয়া হয়েছে। তাহলে বোঝাতে পারলাম, তাহলে এটা হচ্ছে পুরোপুরি 21টা কী বলছে, পার্সোনাল লিবার্টি, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। অনেকগুলো টাইপ আছে, অত দরকার পড়ে না। এরপরে চলে এসো 21 এ 86তম সংবিধান সংশোধন 2002 সালে একটা 21 একটা অ্যাড করা হয়। কততম সংবিধান সংশোধনে? 86তম সংবিধান সংশোধন 2002 সালে একটা আর্টিকেল অ্যাড করা হয়, সংযোজন করা হয় 21 এ। 21 এ, এই 21 এতে কী বলা হয়েছে, শিক্ষার অধিকার, 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষাদান, এটা মৌলিক অধিকারে অ্যাড করা হয়েছে। তাহলে বোঝাতে পারলাম। তাহলে কি 21 কী বলা হয়েছে, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর 21 বলা হয়েছে শিক্ষার অধিকার, মানে কত, 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষাদান। এবার 21 পরে আসি 22, শেষ স্বাধীনতার অধিকারের লাস্ট। 22 কী বলা হয়েছে, 22 বলা হয়েছে অ্যারেস্ট। দেখো, গ্রেপ্তার সংক্রান্ত যে আইন আছে, গ্রেপ্তার সংক্রান্ত, এটা সবার দরকার, প্রচুর দরকার। এখন দিনে দুপুরে বিরাট ঝামেলা হচ্ছে, যখন তখন যার কারোর সাথে ঝুটঝামেলা হতেই পারে। তো এই গ্রেপ্তার, কোনো অপরাধ করেছে বা করেনি, যাই হোক, কেউ মিথ্যা মামলাও কাউকে ফাঁসিয়েছে, তো পুলিশ আসবে অ্যারেস্ট করতে, পুলিশ এসে গ্রেপ্তার করতে আসবে। গ্রেপ্তার কাউকে করতে এলে তাকে প্রথমে কি জানাতে হবে, কারণ জানাতে হবে। তারপরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে তাকে তার লয়ারের সাথে কথা বলতে দিতে, পছন্দ মতো লয়ারের সাথে কথা বলতে দিতে হবে, এটা সবাই জেনে রাখো। আর তারপরে 24 ঘন্টার, গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাতে হবে বা কোর্টে তাকে চালান করতে হবে। এটা হচ্ছে একদম মানে আর্টিকেল 22তে বলা হয়েছে। কি বলা হয়েছে, গ্রেপ্তার সংক্রান্ত পরোয়ানা, প্রথমে কারণ নির্দেশ করতে হবে, 2 তাকে তার লয়ারের সাথে কথা বলতে দিতে হবে, আর 3 নম্বর 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাতে হবে, না হলে তাকে থানা থেকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে রুলস, এই আর্টিকেল 22তে বলা হয়েছে। না হলে ওই থানার এগেনস্টে হেভিয়াস কর্পাস আনতে পারবে। এটা সবার অধিকার আছে, যে থানাতে যদি কাউকে ধরে নিয়ে যে 3 দিন বেঁধে পেটাতে আরম্ভ করে, তো এইটা কেউ করতে পারবে না। তাই এটা আমাদের পার্সোনাল, বাড়ির লোক তো হচ্ছে, বাড়ির লোক যে থানার এগেনস্টে কেস করবে, এসপি অফিসে একটা কেস ঢুকে দেবে, এসপি অফিসে একটা দরখাস্ত দেবে, তাহলেই সেই থানার এগেনস্টে বিশাল বড় একটা মামলা চলবে। বোঝাতে পারলাম? তাহলে আর্টিকেল 22 আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে 19 থেকে 22 হচ্ছে স্বাধীনতা। আর আর্টিকেল 22তে একটা প্রিভেন্টিভ ডিটেনশন, এটা হচ্ছে সেই মিশা টাটা যে এইসব অ্যাক্টগুলো আছে, কোনো যদি অপরাধী এমন মনে হয় সন্দেহ যে অপরাধীর আর্মস আছে, বা কেউ এরকম সন্দেহ হচ্ছে যে এ কোনো ক্ষতি করতে পারবে, ভোটের আগে আগে হয় দেখবে, নজরবন্দি করে রাখে কাউকে, তো এই মনে হচ্ছে যে ঝামেলা করতে পারে, তো এই এখতিয়ারটা পুলিশের আছে। সেটা কখন করতে পারে, 3 মাস বা মানে 3 মাস পর্যন্ত তাকে আটকে রাখতে পারে। তার পরে যদি সেটা কোনো কিছু না পায়, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। তাই এটা প্রিভেন্টিভ ডিটেনশন। নিবর্তনমূলক আটক আইন, তোমাদের কোশ্চেন আসতে পারে কি, নিবর্তনমূলক আটক আইন বলতে কী বোঝো? নিবর্তনমূলক আটক আইন হচ্ছে যে কাউকে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে ইচ্ছে করলে পুলিশ চাইলে কি করতে পারবে, কিছুদিনের জন্য নজরবন্দি বা আটকে রাখতে পারে, যে যদি সন্দেহ হয় যে পরে ক্ষতি করতে পারে। তাহলে আর্টিকেল 22 হলো। এবার দেখো, প্রথম 19 থেকে 22 হলো কি, এটা স্বাধীনতার অধিকার।